সো লাইটের মধ্যে একটা পার্ট থাকে যেটা হলো ভিজিবল পার্ট, মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাই, আর একটা পার্ট থাকে যেটা আমরা দেখতে পাই না। তো এই জন্য আমাদের একটা পার্ট অফ লাইট পড়তে হয়, যেটাকে আমরা অল ওভার একসাথে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমরা শুধুমাত্র সেই পার্টটাই পড়ি যে পার্টটা আমরা দেখতে পাই, অথবা যে পার্টটা আমরা দেখতে পাই না? না, এরকম নয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমরা দুটো পার্টই পড়ি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে বোঝায় ডিফারেন্ট ওয়েভলেন্থস অফ লাইট ক্যারেক্টারাইজড বাই দ্য কালার্স, মানে বিভিন্ন কালার মানে বিভিন্ন ওয়েভলেন্থ, এর যে সিরিজটা আছে তাকে একসাথে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কেন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলি তার কারণটা হচ্ছে হলো এই স্পেকট্রামটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এই স্পেকট্রামটার মেন ডিপেন্ডেন্সি হলো ইট ইজ এ লাইট ওয়েভ। এটা তুমি মাথায় রাখবে, এটা লাইট ওয়েভ, এবং এরা সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তার মানে এই যে ওয়েভগুলো, এগুলোর একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই জন্য এদের বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা অলরেডি ভিভ গিয়রটা পড়েছি। হোয়াট ইজ ভিভ গিয়র? ভিভ গিয়র মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন এটসেট্রা এটসেট্রা আমরা অলরেডি জানি। সো বেসিক্যালি ভিভ গিয়রের যদি নর্মালি আমরা ভিভ গিয়র বলতে আমরা কি বুঝে থাকি? আমরা ভিভ গিয়র বলতে বুঝে থাকি রেনবো, তাই তো? রেনবোতে আমরা ভিভ গিয়র দেখে থাকি, এবং এটা ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ে, পার্ট অফ দ্য স্পেকট্রাম যেটা আমরা চোখে দেখতে পাই। কিন্তু ভিভ গিয়রের ডান দিক এবং বাদিক, মানে আমি এখানে দেখিয়েছি দেখো, এই দিকে এবং এই দিকে, এই দুই দিকেই কিন্তু এক্সটেন্ড হচ্ছে। তার মানে এর পরেও কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থাকে যেটা আমরা দেখতে পাই না, অন্যভাবে অ্যানালিসিস করতে হয়, আর এদিকেও কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে যেটাকে আমরা অন্যভাবে অ্যানালিসিস করি। এই পাশেরটা এবং এই পাশেরটা, এই যে ওয়েভগুলো হয়, এই ওয়েভগুলোকে আমরা বলবো ইনভিজিবল স্পেকট্রাম। ঠিক আছে? এরাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দে অলসো ট্রাভেল উইথ স্পিড অফ লাইট। ঠিক আছে? কিন্তু তারা দেখা যায় না। সো এই যে সিরিজটা হয়, এই সিরিজটা বাদিক থেকে ডান দিক যদি আমি যাই তাহলে ইনক্রিজিং ওয়েভ লেন্থে থাকে, ইনক্রিজিং ওয়েভ লেন্থে থাকে, মাথায় রাখতে হবে। আর যে পার্ট অফ দ্য স্পেকট্রাম রেড এন্ডের ডান দিকে এবং ভায়োলেট এন্ডের বাদিকে থাকবে তাকে আমরা একসাথে বলবো ইনভিজিবল স্পেকট্রাম। সো এই ডেফিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যদিও তোমাদের এইটার পুরো পিডিএফ দিয়ে দেওয়া হবে, তো কোনো চিন্তার কিছু নেই, বাট তবু ছোটো ছোটো করে লেখো, কারণ লিখলে কি হয় আমরা ভাবি, যদি না লিখি তাহলে তো আমরা ভাববো না। ঠিক আছে? এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট, এই চার্টটা আমরা আমাদের দেখতে এবং কোশ্চেন করতে দুটোতেই আমাদের সাহায্য করে। সো আমরা দেখতে পাচ্ছি দিস চার্ট ইজ ইন অর্ডার অফ ইনক্রিজিং ওয়েভলেন্থ। বাঁদিকে ওয়েভলেন্থ কম থাকবে এবং ডান দিকে ওয়েভলেন্থ বেশি থাকবে। মাঝখানের যে পার্টটা থাকে, এই পার্টটা যেটা আমরা জানি আমরা ভিজিবল স্পেকট্রাম বলে থাকি এটাকে, ভায়োলেট থেকে রেড এন্ড অবধি যে স্পেকট্রামটা থাকে সেটাকে আমরা বলবো ভিজিবল স্পেকট্রাম। এবং রেডের ডান দিকে যখন আমরা যাচ্ছি ফার্স্টে আসছে হলো ইনফ্রারেড। আমাকে কি এটা মনে রাখতে হবে? হ্যাঁ, এই ওয়েভলেন্থ রেঞ্জটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রেঞ্জ 400 থেকে 800 ন্যানোমিটার অবধি থাকবে। অ্যাংস্ট্রমেও অনেক সময় দিয়ে দেওয়া থাকে 4000 to 8000 অ্যাংস্ট্রম। ভায়োলেট থেকে রেডের পরে যদি ফার্স্ট আমরা যে লাইটটা পাবো অথবা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পাবো সেটা হচ্ছিল ইনফ্রারেড, এবং তারপরে আসবে মাইক্রো, আর তারপরে আসবে রেডিও ওয়েভস। বাদিকে মানে যেগুলোর ওয়েভলেন্থ কম হয়, ফার্স্টে আসবে ইউভি, দেন এক্স রেস, দেন গামা রেস। মনে রাখবে ওয়েভলেন্থ কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, ওয়েভলেন্থ কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। কেন হচ্ছে দেখো, এখানে আমি করে দিয়েছি ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু সি বাই ল্যামডা, সি ইজ ইকাল টু এফ ল্যামডা আমরা জানি। সো ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু সি বাই ল্যামডা। তো এফ তাহলে কী হবে? সি তো কনস্ট্যান্ট থাকবে না, কারণ কি সি তো স্পিড অফ লাইট, দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট ফর অল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সো এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই
ইনভার্সলি প্রপোর্শনাল টু অনলি ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে বাদিকের যেগুলো রয়েছে এগুলোর কিন্তু বাদিকের এগুলোতে কি হবে, এগুলোতে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি, ওয়েভলেন্থ কিন্তু কম। ডান দিকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম, ওয়েভলেন্থ বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলেই কিন্তু এনার্জি বেশি হবে, বিকজ এনার্জি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এনার্জি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। মাথায় রাখতে হবে এটাকে, এই অর্ডারগুলো মাথায় রাখতে হবে। ইনক্রিজিং অর্ডার অফ ওয়েভলেন্থ কোথা থেকে শুরু হবে, গামা রেস, এক্স রেস, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো, রেডিও। আর ঠিক যদি আমাকে বলে ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি, ঠিক উল্টো করে লিখে দেবো, অথবা সাইনটা চেঞ্জ করে দেবো, তাহলেও হবে। বুঝতে পেরেছো? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাদের অর্ডার অফ ওয়েভলেন্থ এবং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। এবার আমরা পড়ব ক্যারেক্টারিস্টিক অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। কী কী ক্যারেক্টারিস্টিক আছে? দেখো, যে কোনো ওয়েভ দুটো টাইপের হয়, একটা হলো লংগিটিউডনাল ওয়েভস আর একটা হলো ট্রান্সভার্স ওয়েভস। যে কোনো লাইট ওয়েভ তুমি চোখ বন্ধ করে ইউ ক্যান রাইট ডাউন ইটস এ ট্রান্সভার্স ওয়েভ। এনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি ওয়েভ হবে? ট্রান্সভার্স ওয়েভ হবে। আন্ডারলাইন করবে, ট্রান্সভার্স ওয়েভ হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানেই লাইট ওয়েভ, সো অল উইল ট্রাভেল উইথ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন এয়ার অর ভ্যাকিউম। ঠিক। another very important thing, there is no sharp boundary between different waves। মানে আমি এরকম বলতে পারি না যে 8000 অ্যাংস্ট্রমেই এক্স্যাক্টলি রেড এন্ড শেষ হয়ে যাবে, ওটা 7900ও হতে পারে। একদম কোনো শার্প বাউন্ডারি হয় না যে রেড শেষ হলো, ইনফ্রারেড শুরু হলো, তারপরে আবার রেডিও শুরু হলো, এরকম কিছু হয় না, শার্প হয় না ওরকম। ঠিক আছে, দে ওভারল্যাপ উইথ ইচ আদার। এটার মানে কি? ইফ দে ওভারল্যাপ উইথ ইচ আদার, এটার মানে কি? দিস ইজ বেসিক্যালি অ্যান ইমপিওর স্পেকট্রাম। আমরা পড়েছি আগের স্পেকট্রামের ক্লাসে। দিস ইজ বেসিক্যালি কি টাইপের স্পেকট্রাম? লিখে রাখো, ইমপিওর স্পেকট্রাম। রেনবো ইমপিওর স্পেকট্রাম এক্সাম্পল হিসেবে আমরা কনসিডার করেছিলাম আগের ক্লাসে। নেক্সট, এইগুলো কিন্তু আনচার্জড, এদের কিন্তু কোনো চার্জ নেই। দিস আর চার্জলেস, দিস আর চার্জলেস মানে কোনো চার্জ নেই। চার্জ না থাকলে অসুবিধা কি হচ্ছে? দে আর নট ডিফ্লেক্টেড ইন ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। যদি চার্জই না থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডে কোনো ডিফ্লেকশন হয় না, এদিক ওদিক কোনো দিক বেঁকবে না। ইলেকট্রিক কিংবা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুমি এদের বেঁকাতে পারবে না, এরা স্ট্রেট যাওয়ার হলে একদম স্ট্রেট চলে যাবে। ঠিক আছে, এদিক ওদিক এরা বেঁকবে না। হ্যাঁ, এবার ভেলোসিটি কমে গেলে, বেড়ে গেলে রিফ্র্যাকশানে ব্রেন্ড হয়, কিন্তু সেটার সঙ্গে কিন্তু ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ডকে একদমই গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, আচ্ছা, নর্মাল লাইটের মতো এদেরও রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের প্রপার্টি যেগুলো তোমরা পড়েছো সেগুলো দেখা দেয়, এবং তারা রিফ্লেকশন রিফ্র্যাকশন দুটোতেই খুব ভালোভাবে একসাথে পার্টিসিপেট করে, এবং they do not require any medium for its propagation. Light waves do not require any medium for its propagation, এটা অলরেডি আমরা জানি, তো আলাদা করে এটা মাথায় রাখার আমার দরকার নেই। সো এর মধ্যে দেখো অনেকটাই বেসিক্যালি রিভিশন অফ কনসেপ্টস দ্যাট উই অলরেডি নো, আমরা যেগুলো আগে অলরেডি পড়েছি সেগুলোই রিভাইজ হচ্ছে। ঠিক আছে, নাও এবার আমরা ওয়ান বাই ওয়ান এক একটা রে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি সবার প্রথম রে ফ্রম দ্য লেফট সাইড অফ আওয়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, দ্যাট ইজ গামা রেস। একদম গুছিয়ে করে দেওয়া আছে, কোনটুকু তোমার লাগবে একদম এক্স্যাক্টলি ওইটুকুই তোমাকে মাথায় রাখতে হবে। গামা রের লোয়েস্ট ওয়েভলেন্থ থাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, গামা রেস লোয়েস্ট ওয়েভলেন্থ থাকবে, কারণ কি শুরুই হচ্ছে গামা রে দিয়ে। দে কজ ফ্লুরোসেন্স অন জিঙ্ক সালফাইড স্ক্রিন। জিঙ্ক সালফাইড হলো একটা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল, এরকম আরও ম্যাটেরিয়াল হয় লাইক বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড, সেটাও একটা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। যখন কিছু রের ক্ষমতা থাকে, কি ক্ষমতা থাকে? ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়ালের উপর পড়লে একটা আলো জেনারেট হয়, যেটাকে আমরা বলে থাকি ফ্লুরোসেন্স ফেনামেনাটাকে। এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল বলি। এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা কি ম্যাটেরিয়াল বলি? ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। তাহলে গামা রে ফ্লুরোসেন্স কজ করে? ইয়েস, গামা রে ফ্লুরোসেন্স কজ করে। ঠিক আছে, গামা রে কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুরোসেন্স কজ করে। ঠিক আছে, নেক্সট, কোথা থেকে পাবো গামা রে? হোয়াট ইজ দ্য সোর্স? জিজ্ঞেস করতে পারে, কি অ্যান্সার দেবো?
যদি আসে কোথা থেকে আমরা গামা রে পাবো? আমরা গামা রে পাবো নিউক্লিয়াই অফ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স থেকে। তার মানে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, গামা রে একটা রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, যেটা আমরা রেডিও অ্যাক্টিভিটিতেও পড়বো। গামা রে একটা রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, যেখান থেকে আমরা গামা রে পেতে পারি কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স থেকে। গামা রে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি, ইট ইজিলি পেনিট্রেটস ইউর বডি। তো গুলি করার দরকার নেই, গামা রে মেরে দেবো। ইট ইজ ইজিলি পেনিট্রেটিং আওয়ার বডি। যদি গামা রে দেওয়া হয় আমাদের বডিকে পেনিট্রেট করবে। ইট কজেস ইমেন্স বায়োলজিক্যাল ড্যামেজ। তাই বলে কি কোনো ইউজ নেই গামা রে? আছে। এই পেনিট্রেটিং প্রপার্টিটাকেই ইউজ করে আমরা গামা রে ইউজ করে ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করি। ক্যান্সার সেলকে আমরা এভাবেই মেরে দিই, গুলি করে না, গামা রে দিয়ে। গামা রে দিয়ে আমরা ক্যান্সারের সেলদের মেরে দিই। ঠিক আছে? নেক্সট, ওয়েল্ডিং চেক করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? ওয়েল্ডিং চেক করতে, যদি পাস হয়ে যায় তার মানে ধরে নেবে ওয়েল্ডিংয়ে ডিফেক্ট আছে। যদি পাস না হয় তাহলে ওয়েল্ডিং ঠিক আছে। ঠিক আছে, বাট আমাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস সুপার ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কিলস ক্যান্সার সেলস অ্যান্ড ইট হ্যাজ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার। ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো জিনিস গামারের জন্য। ঠিক আছে? নেক্সট নাম্বার 2তে আমরা আসছি এক্স রেকে নিয়ে। হাউ ইজ এক্স রে প্রডিউসড? কি করা হয় দেখো, আমরা ছোটোবেলায় একটা রের নাম পড়েছিলাম যেটাকে বলা হতো ক্যাথোড রে। না, হোয়াট ইজ ক্যাথোড রে? ক্যাথোড রে কিছুই ছিল না, ইটস বিম অফ ইলেকট্রন। ইলেকট্রনই ক্যাথোড রে। ওই ক্যাথোড রে যখন কোনো হেভি মেটালের কোনো একটা, ধরো তোমার হেভি মেটাল একটা ইলেকট্রড আছে। হেভি মেটাল বলতে মেটাল অফ হায়ার অ্যাটমিক মাস। ঠিক আছে, এখানে একটা লিখে দিই, হেভি মেটাল। হেভি মেটাল মানে কিন্তু বেশি ওজনের ব্যাপার না, হাই অ্যাটমিক মাস মেটাল। যেমনি এখানে ইউজ করা হতো, জেনারেলি যেটা ইউজ করা হয় সেটা হলো টাংস্টেন। টাংস্টেনে যখনই ক্যাথোড রে পড়ে তার মধ্যে দিয়ে আর একটা রে ইমিট হয়, যে রেটার নাম হচ্ছে হলো এক্স রে। অ্যাজ গামা রে, এক্স রে ইজ অলসো কেমিক্যালি অ্যাক্টিভ। তার মানে এক্স রেও কিন্তু ফ্লুরোসেন্স করবে, এক্স রেও ফ্লুরোসেন্স করবে, প্লাস এক্স রে কিন্তু ফটোগ্রাফিক প্লেটকেও এফেক্ট করবে, যেটা গামা রেও করবে। গামা রে, এক্স রে দুজনেই কেমিক্যালি অ্যাক্টিভ। তো এই ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করা, তারপরে ফ্লুরোসেন্স তৈরি করা, এই দুটোই কিন্তু দুজনেই করবে, মাথায় রাখবে। ঠিক আছে? কেমিক্যালি অ্যাক্টিভ মানে তারা এই যে ফ্লুরোসেন্স কজ করা, এটা একটা কেমিক্যাল প্রসেস। ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করা, এটা একটা কেমিক্যাল প্রসেস। কেমিক্যালি অ্যাক্টিভ মানে এরা কিন্তু এই এফেক্টগুলো দেবে। আগের বার আমরা বলেছিলাম পুরো মানুষকে ভেদ করে চলে যাবে। এক্স রেও কিন্তু মানুষকে ভেদ করবে, কোনটুকু? ফ্লেশকে ভেদ করতে পারে। ফ্লেশ মানে আমাদের যে মাংস থাকে সেটাকে ভেদ করে যেতে পারে। ইট ক্যান পেনিট্রেট দ্য ফ্লেশ বাট ইট ক্যানট পেনিট্রেট দ্য বোন। আর যেহেতু বোনকে পেনিট্রেট করতে পারে না, তার মানে কি বোনে গিয়ে এক্স রে লেগে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসবে, বনে গিয়ে এক্স রে লেগে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসবে। তাহলে তোমার মধ্যে দিয়ে এখন যদি আমি প্রচুর অ্যামাউন্ট অফ এক্স রে পাস করিয়ে দিই, তোমার ফ্লেশটাকে পেনিট্রেট করে এক্স রে বেরিয়ে যাবে, কিন্তু বোনগুলোতে ধাক্কা খেয়ে আমার কাছে লাইট আসবে। আমি লাইটটা কোথা থেকে পাবো? বোন থেকে পাবো। তাহলে আমি বুঝে যাব না বোন কোথায় কোথায় আছে। এই যে জিনিসটা আমি বুঝে যাব বোন কোথায় কোথায় আছে, কারণ কি ধাক্কা খেয়ে লাইট আমার চোখে আসছে বোন থেকে, সেটাই আমি ইউজ করবো কিসে? এক্স রেতে। যেই এক্স রে তোমরা করো, ফ্র্যাকচার ট্যাকচার হয়ে গেলে এক্স রে করো তোমরা, ডাক্তার বলে এক্স রে করে নিয়ে আসো, তারপরে দেখবো। তার আগে আমি কী করে বলবো ভেঙেছে কিনা? কারণ কি যে জায়গাটা ভাঙবে ওই জায়গাটাতে বোন থাকবে না, ওই জায়গাটাতে তোমার একটা কালো দাগ আসবে। কেন আসবে কালো দাগ? কারণ ওখান থেকে লাইট পাস করে গেছে, তুমি ওখান থেকে কিছু রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসছে না, তো দাগ তো কালোই আসবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ডিটেকশন অফ বোন ফ্র্যাকচার হ্যাপেন্স, বাই দিস পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে আসবো। ভেরি ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে। নেক্সট, এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এই এক্স রেকে ইউজ করে ক্রিস্টালের যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট আছে, ক্রিস্টাল বলতে এই ধরো চিনি একটা ক্রিস্টাল, সুগার, NaCl লবণ একটা ক্রিস্টাল, কমন সল্ট যেটা আমরা খাই এটা একটা ক্রিস্টাল, কপার
এটার একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, ডায়মন্ড ইজ এ ক্রিস্টাল, গ্রাফাইট ইজ এ ক্রিস্টাল, এদের এক্স্যাক্ট স্ট্রাকচার, যে সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো তোমরা ক্লাস 8-এ পড়ে থাকো, ইফ আই এম নট রং, ক্লাস 8-এ তোমরা এগুলো পড়ে থাকো, গ্রাফাইটের স্ট্রাকচার কীরকম, ডায়মন্ডের স্ট্রাকচার কীরকম, কোথা থেকে পেলে এগুলো? সব এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা ডিটারমাইন করা হয়েছে, সেগুলোই কিন্তু তোমরা আজকে বইয়ের পাতায় পাচ্ছ। সো এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে ওই যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টগুলো আছে, কোথায় কোনটা আছে সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এবং it is also a very important use. Both the uses of X-ray is very important, exam point of view, knowledge point of view, and using this same technology we are also using in metal detectors. ঠিক আছে, কারণ বন্দুক যদি নিয়ে যাও তাহলে বন্দুক থেকে কিন্তু ধাক্কা খেয়ে তোমার চোখে চলে আসবে, ফ্লেশকে তো ভেদ করে দেবে। ইভেন তুমি যদি বন্দুকটাকে এখানে কোনো পেটটা কেটে সেলাই করেও নিয়ে যাও তাহলেও কিন্তু ধাক্কা খেয়ে ফেরত চলে আসবে। তখন দেখতে পাবে যে তুমি কোনো একটা বন্দুক টন্দুক নিয়ে কোথাও ঢুকছো, তাহলে সাথে সাথে তোমাকে ধরে নেবে যে ভাই এসব নিয়ে তো যাওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আমরা আসছি আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে। দেখো গামা রে এক্স রে সম্বন্ধে সত্যি কথা বলতে খুব ডিটেলে আমরা কিছু পড়িনি, বাট ইউভি এবং আইআর এই দুটো আমাদের একটুখানি বেশি পড়তে হয়। ঠিক আছে, প্রথমেই আমরা চলে আসছি ডিটেকশান, কী করে তুমি আল্ট্রাভায়োলেট রে ডিটেক্ট করবে। দেখো আল্ট্রাভায়োলেট রে মানে হচ্ছে হলো কোন দিকে আছে, আমরা একটুখানি ফার্স্ট স্লাইডটা যদি দেখি, এখানে আল্ট্রাভায়োলেট রেডটা কিন্তু বাদিকে আছে, মানে এর কিন্তু ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ কম হলে ফ্রিকোয়েন্সি কিন্তু হাই, ফ্রিকোয়েন্সির বেসিসে দেখো আল্ট্রাভায়োলেট রে হাইয়ার এন্ডে আছে, তো হাইয়ার এন্ডে থাকার জন্য আল্ট্রাভায়োলেট রের প্রচণ্ড হাই এনার্জি হয়, এবং সেই জন্য কেমিক্যাল রিয়াকশানে আল্ট্রাভায়োলেট রে বিকামস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেরকম আমরা দেখতে পাচ্ছি AgCl, AgCl-এ যদি তুমি আল্ট্রাভায়োলেট রে দাও, ইট উইল ব্রেক ডাউন ইন্টু Ag অ্যান্ড Cl2। তাহলে এখানে কি লিখেছে দেখি, when electromagnetic waves are passed through AgCl solution, UV radiations present, if any, যদি কোনো UV রেডিয়েশন থাকে তার মধ্যে, কালার অফ দ্য সলিউশন চেঞ্জেস টু ব্রাউন অর ব্ল্যাক, মানে ওই এজির কালারটা তুমি পাও। ঠিক আছে, সিলভারের কালারটা একটু ব্রাউনিশ অথবা ব্ল্যাকিশ টাইপের কালার আসে, সেই কালারটা তুমি পাও। এটা কি দেখায়? ইট শোজ দ্যাট ইউভি রেজ হ্যাভ কেমিক্যাল এফেক্ট। আমি সাথে এটাও লিখে দিয়েছি, ডিউ টু ইটস হাই এনার্জি কন্টেন্ট। ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কেন কেমিক্যাল এফেক্ট দেখায়, কারণ কি এদের হাই এনার্জি কন্টেন্ট আছে, না হলে থরি কেমিক্যাল এফেক্টের দেখানোর কোনো প্রশ্নই উঠতো না। এনার্জি কন্টেন্ট ছিল, তাই জন্য AgCl-কে ভেঙে দিয়েছে, Ag আলাদা হয়ে গেছে, ক্লোরিন আলাদা হয়ে গেছে, আর তাই জন্য এটা কী হয়েছে, একটা কেমিক্যাল রিয়াকশান হয়েছে। কেমিক্যাল রিয়াকশান কজ করলো কে? দ্য এনার্জি। এবং এই জন্য আমরা কি বলছি, আমরা বলছি আল্ট্রাভায়োলেট রেজের এনার্জি কন্টেন্ট রয়েছে, আল্ট্রাভায়োলেট রেজের কেমিক্যাল এফেক্ট রয়েছে। বাট কেমিক্যাল এফেক্টের কারণটা কি? বিকজ ইটস হ্যাভিং হাই এনার্জি কন্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখবে, কেমিক্যাল এফেক্টের কারণটা হলো হ্যাভিং হাই এনার্জি কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আর একটা কী আছে দেখি, দে শো কেমিক্যাল এফেক্ট আছে, দে উইল শো কেমিক্যাল অ্যাক্টিভিটি অন ডাইজ অ্যান্ড ফটোগ্রাফিক প্লেটস, ইটস অলসো ইম্পর্টেন্ট। আর একটা ডিটেকশানে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ডিটেকশন, যার থেকে কোশ্চেন এসছে আগে আইসিসি এক্সামিনেশানে, সো সেটা কি? সেটা হলো গ্লাস প্রিজম। যদি ইউভি লাইটকে গ্লাস প্রিজমের ভেতর দিয়ে পাস করাও, তাহলে কিন্তু ইউভি লাইটকে গ্লাস প্রিজম কি করে? ডাইরেক্টলি অ্যাবজর্ব করে নেয়। ডাইরেক্টলি কি করবে? অ্যাবজর্ব করে নেবে ইউভি লাইটকে গ্লাস প্রিজম। ঠিক আছে, তাহলে আমরা ইউভি লাইটকে যদি গ্লাস প্রিজম অ্যাবজর্ব করে নেয়, তাহলে আমরা কি করব? আমরা তখন ইউজ করি কোয়ার্টজ প্রিজম, কোয়ার্টজের তৈরি একটা প্রিজম। ঠিক আছে, কোয়ার্টজের তৈরি একটা প্রিজম, ইটস এ সিলিকা বেসড কম্পাউন্ড কোয়ার্টজ। এর তৈরি প্রিজম ইউজ করলে কি হবে আমার? এর তৈরি প্রিজম ইউজ করলে আমার কিন্তু অ্যাবজর্ব হবে না। তাহলে আমি যদি কোয়ার্টজ প্রিজম ইউজ করি, তাহলে আল্ট্রাভায়োলেট রে ডাইরেক্ট এখান থেকে ঢুকে ওপাশে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে ঢুকে যদি ওপাশে বেরিয়ে যায় আল্ট্রাভায়োলেট রেস, তাহলে সেখানে আমি ডিটেক্ট করতে পারবো। আর যদি সেটা না হতো তাহলে আমি ডিটেক্ট করতে পারতাম না। ঠিক আছে, এবার ডিটেক্ট তো হয়ে গেছে ইউভি, এবার আমাদের কি করতে হবে? কি কোথা থেকে ইউভি পাবো ভাই? ইউভি তো পেতে হবে আমাদের। ইউভি আমরা পাই ইলেকট্রিক আর্ক এবং স্পার্কস থেকে, এছাড়া মার্কারি ভেপার ল্যাম্প থেকে। এখানে আমি HG লিখেছি, HG মানে মার্কারি, সবাই জানো আই গেস, তবু আমি লিখে দিলাম মার্কারি ভেপার ল্যাম্প। ঠিক আছে, এখান থেকে আমরা পাই ইউভি। এছাড়া সান যে ইউভি দেয়, এটা তো সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছো যে সূর্য আমাদের অতি বেগুনি রশ্মি প্রদান করে, আমি পুরো বাংলায় বললাম।
অতি বেগুনি রশ্মি প্রদান করে, যেটাকে বলা হয় আলট্রা ভায়োলেট রেস। আলট্রা মানে অতি, আর ভায়োলেট মানে বেগুনি, অতি বেগুনি রশ্মি। আচ্ছা, এবং এই অতি বেগুনি রশ্মি ডাইরেক্টলি আমাদের চোখে কেন আসে না? কেন কি আমাদের মাথার উপর একটা অ্যাটমসফিয়ার বলে বস্তু আছে, যেখানে একটা ওজোন লেয়ার বলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার আছে, যে কি করে সব ইউভি রেসকে অ্যাবজর্ব করে নেয়। না হলে কিন্তু আমাদের কপালে খুব বড় দুঃখ ছিল। এই অতি বেগুনি রশ্মি অথবা আলট্রাভায়োলেট রে কি কাজে ব্যবহার হয় সেটা আমরা আসছি। অনেকগুলো ভালো কাজ আছে, অনেকগুলো খারাপ এফেক্টও আছে, বাট এগুলো আমাদের জেনে নিতে হবে। দে অ্যাফেক্ট ফটোগ্রাফিক প্লেট, দে কজ ফ্লুরোসেন্স অন জিঙ্ক সালফাইড স্ক্রিন। তার মানে এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারি যে এদের কিন্তু কেমিক্যাল অ্যাক্টিভিটি আছে, কেমিক্যাল এফেক্ট আছে। আরে ছিল তো কেমিক্যাল এফেক্ট, না হলে আমরা এই আগের বারের এই ডিটেকশানটা করলাম কি করে? কেমিক্যাল অ্যাক্টিভিটি এখানে লিখেছিলাম না? তো ডেফিনেটলি ফ্লুরোসেন্স দেবে জিঙ্ক সালফাইড স্ক্রিনে, ডেফিনেটলি তোর ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করবে, তার আলাদা করে বলার কি আছে? আচ্ছা, কিন্তু যদি ওজোন লেয়ার না থাকতো তাহলে আজকে ঘরে ঘরে কিন্তু স্কিন ক্যান্সার হতো, কারণ আলট্রাভায়োলেট রেজে যদি তুমি এক্সপোজ থাকো ইট উইল কজ স্কিন ক্যান্সার। সো ইট ইজ এ হার্মফুল এফেক্ট অফ আলট্রাভায়োলেট রেস। বাট যেরকম যে কোনো জিনিসের হার্মফুল এফেক্ট নেচারে রয়েছে, সেরকম তার অনেকগুলো ইউজফুল এফেক্টসও আমরা বার করেছি অথবা ভগবান দিয়েছে। সেটা কি? স্টারিলাইজিং এয়ার। কোভিডের টাইমে এয়ারকে স্টারিলাইজ করার জন্য প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দিনের পর দিন তোমরা পেপারের প্রথম পাতার ডান দিকের অংশে নিচের দিকে দেখতে পেয়েছো, যেখানে এয়ার পিউরিফায়ার বলা হতো অথবা এয়ার স্টারিলাইজার বলা হতো। এই সব বিভিন্ন নামে প্রচুর কোম্পানি এগুলোকে সেল করেছেন। সেগুলো স্টারিলাইজ করেছে এয়ারটাকে ইউভি দিয়ে। হাই অন এনার্জি কন্টেন্টে ভাইরাসগুলো অতটা থাকে না। এছাড়া সার্জিক্যাল ইকুইপমেন্টকে স্টেরিলাইজ করার জন্য ইউভি রে কিন্তু ব্যবহার করা হয়, যেগুলো দিয়ে অপারেশন করা হয়, যেগুলো থাকে ফোরসেপস, তারপরে কাইচি ফাইচি, এগুলো সেগুলো কিন্তু ইউভি রেস দিয়ে কি করা হয়? স্টেরিলাইজ করা হয়। এছাড়া ডিটেকশন অফ পিউরিটি অফ জেমস, এগস, ঘি এটসেট্রা, এদের পিউরিটিটা ডিটেক্ট করার জন্য ইউভি রেস ইউজ করা হয়। প্রোডাকশন অফ ভিটামিন ডি। তোমরা এখনও পর্যন্ত বায়োলজিতে ভিটামিন পড়েছো কি না আমি জানি না, যদি পড়ে থাকো তার মধ্যে একটা ভিটামিন হয় যেটার নাম হলো ভিটামিন ডি। মোস্ট প্রবাবলি সাইন্টিফিক নেম হলো আর্গোস্টেরল, একটু চেক করে নেবে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি। এবং সেটার প্রোডাকশানে কিন্তু ইউভি রেজ মাস্ট। কারোর যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, কারোর যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, যেটা আজকের দিনে অনেকটা কমন হচ্ছে, কারণ কি অনেক মানুষজন আছে বাচ্চা কাচ্চাদের বাইরে বাড়ি করছে না, রোদ লেগে যাবে, বর্ষা লেগে যাবে, এতে কি হচ্ছে? ভিটামিন ডি জেনারেশন কিন্তু তাদের হচ্ছে না খুব একটা, ঠিক আছে। এবং পরের দিকে দ্য বেস্ট ওয়ে টু জেনারেট ভিটামিন ডি ইজ দ্য ন্যাচারাল ওয়ে, দ্যাট ইজ গো টু দ্য সান অ্যান্ড হ্যাভ এ গুড সান বাথ। ওকে, সো এবার আমরা আলট্রাভায়োলেট রেস থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা এসেছি ইনফ্রারেড রেডিয়েশনে, যেটার ওয়েভলেন্থ রেঞ্জ আমি উপরে লিখে দিয়েছি, যদিও এটা না মনে রাখলেও হবে, এরকম নয় যেটা মনে রাখতেই হবে, রাখতে পারলে ভালো। আচ্ছা, হাউ উইল ইউ ডিটেক্ট ইট? একটা থার্মোমিটারের বাল্বকে আমি প্রথমে ব্ল্যাক করে দিলাম, তারপরে আইআর রেডিয়েশন যদি দিই, কিংবা যে কোনো রেডিয়েশন দিই যার মধ্যে আইআর রেডিয়েশন প্রেজেন্ট আছে, সেই রেডিয়েশনটা উইল কজ র্যাপিড রাইজ ইন মার্কারি লেভেল। তার মানে কি? স্ট্রং হিটিং এফেক্ট আলাদা করে লিখে দিয়েছি, স্ট্রং হিটিং এফেক্ট দেয়। আইআরে কিন্তু কোশ্চেন বেশিরভাগ সময়তেই দেখা যায় স্ট্রং হিটিং এফেক্টের উপরে কোশ্চেন আসছে। এই সেন্টেন্সটা আইআরের সঙ্গে মাথার মধ্যে জুড়ে রেখে দাও, আইআর ড্যাশ স্ট্রং হিটিং এফেক্ট, আইআর ড্যাশ স্ট্রং হিটিং এফেক্ট, এটা যেন মাথায় লেখা থাকে, আইআর ড্যাশ স্ট্রং হিটিং এফেক্ট। কোশ্চেন ডাইরেক্ট আসে, ডাইরেক্ট অ্যান্সার মারতে হবে, ঠিক আছে। থার্মোপাইল, থার্মোপাইল কী জিনিস? থার্মোপাইল হলো একটা ইনস্ট্রুমেন্ট, সেটার সঙ্গে যদি তুমি ধরো আইআর দিচ্ছ, সেটাতে তার সঙ্গে যদি একটা গ্যালভানোমিটার যদি অ্যাটাচ করে দাও, গ্যালভানোমিটার উইল শো ডিফ্লেকশন। কেন? সেম রিজন, স্ট্রং হিটিং এফেক্ট, আলাদা কিচ্ছু নেই। হোয়াট অ্যাবাউট প্রিজম? এগেন দেখো, এর আগে আমরা দেখেছি যদি আমরা গ্লাস প্রিজম ইউজ করি, তাহলে সেই গ্লাস প্রিজমের ক্ষেত্রে কি হচ্ছে? গ্লাস প্রিজমের ক্ষেত্রে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কে অ্যাবজর্ব হচ্ছিল? ইউভি রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছিল। আইআরও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে গ্লাস প্রিজমে, আইআরও অ্যাবজর্ব হয়ে যাবে। কে অ্যাবজর্ব তাহলে করবে না সেরকম একটা প্রিজম আমাকে বানাতে হবে। অ্যান্ড হিয়ার কামস রক সল্ট প্রিজম। রক সল্ট ইজ নাথিং বাট NaCl। NaCl মানে কাঁচা লবণ, আর কিচ্ছু না। বাড়িতে যে লবণটা খাও সেই কাঁচা লবণটা হলো NaCl। সেই NaCl দিয়ে যদি একটা প্রিজম বানাও, তার মধ্যে দিয়ে আইআর দাও, ইট ইজ নট গোয়িং টু অ্যাবজর্ব আইআর, ঠিক আছে। এটা এখানে লিখতে হবে।
ঠিক আছে। সো এবার আমরা আইআর কোথা থেকে পাবো? আইআর এর সোর্স হলো হিটেড আয়রন বল, ফ্লেম, ফায়ার, এগুলো থেকে ইনফ্রারেড রেডিয়েশন পাওয়া যায়। এটা কিন্তু ডাজেন্ট অ্যাফেক্ট নর্মাল ফটোগ্রাফিক প্লেট। নর্মাল যে আমরা ফটোগ্রাফিক প্লেট হয় এখানে কোনো এফেক্ট হয় না আইআরের। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমরা কিছুক্ষণ আগে পড়েছি আইআর হ্যাজ এ স্ট্রং হিটিং এফেক্ট। তাই জন্য তুমি যদি একটা বার্নিং গ্লাস বল, এগুলোকে লেন্স, বেসিক্যালি কনভেক্স লেন্স, ঠিক আছে, এগুলো কি লেন্স? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ভেতর থেকে যখন দুটো প্যারালাল বিম এরকম করে আসছে কনভেক্স লেন্স থেকে, এরকম করে ওটা কি হচ্ছে, পেপারে গিয়ে যদি তুমি ফোকাস করাতে পারো, ডিউ টু দ্য ইফ দেয়ার ইজ এ লট অফ আইআর রেডিয়েশন প্রেজেন্ট ইন দ্য লাইট, তাহলে কি হবে, আইআরের জন্য স্ট্রং হিটিং এফেক্টে এই পেপার কিন্তু বার্ন আউট হয়ে যাবে, ডাইরেক্ট পুড়ে ছাড়কার হয়ে যাবে পেপার। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, অথবা তুমি ডিটেকশনের জন্যই ব্যবহার করতে পারো এটাকে। আচ্ছা, another very important point based on IR, IR কোন এন্ডের দিকে আছে? হাই ওয়েভলেন্থ এন্ডের দিকে আছে। হাই ওয়েভলেন্থ থাকে তাহলে IR এর, সো IR এর যদি হাই ওয়েভলেন্থ থাকে তাহলে কী হবে, স্ক্যাটারিং IR এর কম হবে। সো এটা দিস ওয়ান ইউ আর গোয়িং টু স্টাডি ইন স্ক্যাটারিং অলসো, যে কোনো লাইটের ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট হচ্ছে হলো 1/λ⁴, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু 4th পাওয়ার অফ ওয়েভলেন্থ। এবং তাহলে যেহেতু ওয়েভলেন্থ আইআরের অনেক বেশি, আইআরের যেহেতু ওয়েভলেন্থ বেশি, তাহলে স্ক্যাটারিং তাহলে কম হবে, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট তুমি কম পাবে। তো এই জন্য সুবিধাটা কী হয়, স্ক্যাটারিংই যেহেতু কম হয়, অ্যাকচুয়ালি আইআরের স্ক্যাটারিংই কম হয় ওয়েভলেন্থ বেশি বলে, স্ক্যাটারিং কম হওয়াতে আইআর অনেক দূর পাস করতে পারে, ইট ক্যান পেনিট্রেট ফগ। তো সেই জন্য ডেঞ্জার টিগনালে আইআর ব্যবহার হতে পারে, ঠিক আছে, মানে আইআর ক্যান বি ইউজ ফর সিগন্যালিং সিস্টেম, ঠিক আছে, বিকজ ইট ইজ নট গোয়িং টু ডেভিয়েট মাচ, খুব একটা বেশি এদিক ওদিক বেগবে না, ঠিক আছে। আমি একটু পরেরটা কমপ্লিট করে নিচ্ছি। হার্মফুল এফেক্ট কী আছে আইআরের? হার্মফুল এফেক্ট আমার মনে হয় ইট ক্যান বি ডাইরেক্ট, ইজ ভেরি রিলেটেবল। কেন কি, স্কিনে তো বার্ন হবেই, যদি তুমি এমন একটা রে দিয়ে স্কিনে মারছো যাতে স্কিনের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, স্কিন তো বার্ন হবেই। সো স্কিন বার্ন ইজ এ ভেরি মাচ হার্মফুল এফেক্ট অফ আইআর, কিন্তু ইউজ প্রচুর আছে। থেরাপেটিক পারপাসের জন্য ডক্টররা ইউজ করে, তোমার জেনারেলি ফিজিওথেরাপিস্টরা ইউজ করে, কারণ কি যেহেতু গরম করার একটা ক্যাপাসিটি রয়েছে, তাই জন্য কী করতে পারো, তোমার যেহেতু হাড়ে খুব ব্যথা, ফ্লুইডটা একটু জমে গেছে, এরকম অনেক সময় হয় হাড়ে, তো তখন কী হয়, তারা ফিজিওথেরাপি যে ইয়েগুলো থাকে, ল্যাবগুলো থাকে, সেখানে গেলে কী হয়, রে দেয় এক রকমের, সেই রেটা কিছুই না আইআর রে। এই আইআর রে দেওয়াতে কী হচ্ছে, তোমার ওখানে ওইগুলো আবার একটু আরাম পাবে আর কি, গরম গরম হবে তো আরাম পাবে, বেশ কিছুদিনের জন্য আরামটা স্টে করবে, ঠিক আছে। নাইট ফটোগ্রাফিতে ব্যবহার করতে যেতে পারে এটাকে। ইউজড ইন ডার্ক রুমস ফর ডেভেলপিং ফটোগ্রাফ, আমরা আগেই পড়লাম যে আইআরের কিন্তু ফটোগ্রাফিক প্লেটে কোনো এফেক্ট থাকে না। সো ফটোগ্রাফিক প্লেটে যেহেতু আইআরের কোনো এফেক্ট থাকে না, সেহেতু ডার্ক রুমস যেগুলো ফটোগ্রাফ ডেভেলপ করতে ইউজ করা হয় কিংবা হতো এককালে, কারণ কি ফিল্মগুলোকে ডেভেলপ করতে হতো, আজকের দিনে তো সব ডিজিটাল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আইআর ইউজ করা যেতে পারে। ডেঞ্জার সিগন্যালিং ওয়ার্ডসে ইউজ করতে পারো আইআর, ইট ক্যান গো আপ টু লং ডিস্টেন্স, রিমোট কন্ট্রোলে আইআর ইউজ করা হয়, ঠিক আছে। সো এই ইউজগুলো জাস্ট একবার গো থ্রু করে নেবে এক্সামের আগে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। আমাদের নেক্সট ওয়েভস হলো মাইক্রোওয়েভস। সো মাইক্রোওয়েভসের সোর্স যেরকম লিখে দেওয়া আছে, কিছু ইলেকট্রনিক ডিভাইস থেকে মাইক্রোওয়েভ জেনারেট করা যায়, লাইক ক্রিস্টাল অসিলেটার্স, এর অনেকগুলো ইউজ রয়েছে। মাইক্রোওয়েভের ইউজ ইন কুকিং ইজ অলরেডি ভেরি ওয়েল নোন টু আস ইন মাইক্রোওয়েভ ওভেন্স। এছাড়া র্যাডার কমিউনিকেশনস, স্যাটেলাইট কমিউনিকেশন, অ্যানালিসিস অফ অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচারে কিন্তু মাইক্রোওয়েভ ইউজ করা হয়, ঠিক আছে। এইটুকুই জানতে হবে মাইক্রোওয়েভসে, এর থেকে বেশি কিছু না। এবং রেডিও ওয়েভসের ক্ষেত্রে, রেডিও ওয়েভসের ক্ষেত্রে শুধুমাত্র র্যাডার কমিউনিকেশন এবং রেডিও অ্যান্ড টেলিভিশন ট্রান্সমিশন ইজ অ্যান ইউজ, যেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। উইথ দ্যাট আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্টটি শেষ হলো। এরপরে আমরা স্ক্যাটারিং পড়ব এটার পরে। সো এটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা স্ক্যাটারিং পড়ব।